শুভ সন্ধ্যা। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। সবাইকে প্রথমে মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপরেই এই বছরের সব থেকে বড় টেস্ট ম্যাচ গুরুত্বের নিরিখে শুরু হতে চলেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। একদিকে ভারত, অপরদিকে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় দাঁড়িয়ে এই ম্যাচটা কিন্তু দুটো দলের ক্ষেত্রেই ডু অর ডাই হতে চলেছে। জানিয়ে রাখি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের যা খবর, মানে সিডনিতে এর পরের ম্যাচ, সিডনির যা পূর্বাভাস, তাতে সিডনি টেস্ট ম্যাচ ওয়াশ অফ হয়ে যেতে পারে। তাহলে দাঁড়ালো কি, এই ম্যাচটা ডু অর ডাই যদি WTC ফাইনাল খেলতে হয় ভারতকে, এবং খুব ভালো মতন জিততে হবে ভারতকে। আর তারপর তো বাকি গাণিতিক সমীকরণ রয়েছে, অন্যান্য দল কিরকম পারফর্ম করে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে মেলবোর্নে ভারতকে জিততে হবে। মেলবোর্নের রেকর্ড অবশ্যই ভারতের ভালো। সব নিয়ে আলোচনা করব। মেলবোর্ন থেকে কি কি খবর উঠে আসছে 24 ঘন্টা আগে, সব নিয়ে ডিটেইলি আলোচনা হবে। আমার সঙ্গে আজকে নতুন অতিথি রয়েছেন রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট এবং আমার সহকর্মী কৃষাণু ঘোষ। কৃষাণু, স্বাগত তোমাকে, এবং কতটা এক্সাইটেড? দুর্দান্ত, ধন্যবাদ সবাইকে, বড়দিনের শুভেচ্ছা প্রথমে। আর এটা তুমি যেমন বললে যে এই বছরের বা এই WTC সাইকেলে বোধহয় সব থেকে বড় ম্যাচ, কারণ এই ম্যাচটা নির্ধারণ করে দেয় বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ অস্ট্রেলিয়ার কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট আছে এখনো, তো সেখানে কিছু হতে পারে, তারা যদি হেরেও যায় তবু একটা রেজারেকশনের জায়গা রয়েছে, ভারতের একদমই নেই সেটা। তো বিরাট বড় ম্যাচ, ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার সমস্ত কিছু নিয়ে একটা দুর্দান্ত ব্যাপার। আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, রোহিত শর্মার কি খবর? রোহিত শর্মা কি করবেন, কোথায় নামবেন? আজকে রোহিত শর্মা নিয়ে মানে ট্রেন্ডিং সব জায়গায়, রোহিত শর্মা কি করতে চলেছেন। রোহিত শর্মা মানে যদি গতকাল থেকে আমরা দেখি, বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে। প্রথম ঘটনাটা বলি, প্রেস কনফারেন্সে একজন অস্ট্রেলিয়ান জার্নালিস্ট তাকে প্রশ্ন করেন যে আপনি কত নম্বরে নামতে চলেছেন। তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন যে এটা আবার বলার কি আছে, এটা আমরা আমাদের মধ্যে ডিসাইড করবো। আমরাও ভেবেছিলাম হ্যাঁ সত্যি ঠিকই বলছেন, কারণ হয়তো তিনি সত্যি 6 নম্বরে নামবেন এবং সেই জন্য এটা বারবার কি বলবে। তারপরে কি হয়, তারপরে নেট সেশনে যান রোহিত শর্মা, এবং নেট সেশনে থ্রোডাউন স্পেশালিস্ট দয়ানন্দ তাকে লাল নতুন বলে থ্রোডাউন প্র্যাকটিস করান। এবং তারপর কিছুক্ষণ পর রঘু, আরেকজন থ্রোডাউন স্পেশালিস্ট, তিনিও কিছুটা পুরনো হয়ে যাওয়া বলে থ্রোডাউন প্র্যাকটিস করাছিলেন। এবং তারপর রোহিত শর্মা রঘুকে গিয়ে বলেন যে লাল বল নিয়ে এসো, মানে নতুন লাল বল। এটা কিন্তু হিন্ট, আমরা বলছি না তিনি ওপেন করবেন, তবে ম্যাচের কয়েক ঘন্টা আগে যেভাবে তিনি মহড়া সাজাচ্ছেন, মানে যেভাবে তিনি প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন, এবং যা উত্তর দিয়েছেন সেই অস্ট্রেলিয়ান সাংবাদিককে। কারণ এর আগে আমরা দেখেছি, যখন ব্রিসবেনের আগে প্রেস কনফারেন্স আমরা দেখেছিলাম, তখন উনি বলেই দিয়েছেন যে অ্যাডিলেডের আগে যখন প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, তখন বলে দিয়েছেন না এক্ষেত্রে KL রাহুল ওপেন করবে, আমি মিডিল অর্ডারে খেলবো। এক্ষেত্রে কিন্তু একটু ডাইসি রাখলেন তিনি। তাই আজকে এই খবরটা বারবার কিন্তু উঠে আসছে যে রোহিত শর্মা কি ওপেন করতে চলেছেন। এই রোহিত শর্মা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা অর্ধশতরান করেছিলেন, এবং যদি সাদা বলের ক্রিকেট দেখি তাহলে দুটো শতরান রোহিত শর্মা রয়েছে এই মুহূর্তে। যদি বলি, সিরিজে রোহিত শর্মার রান সংখ্যা 3-6-10, আরো প্রিসাইসলি যদি বলতে হয় 13 ইনিংসে একটি অর্ধশতরান রোহিত শর্মার ব্যাট থেকে এসছে। তাই অবশ্যই গ্যাম্বেল, বিশাল গ্যাম্বেল। কারণ যদি রোহিত শর্মা প্রথমে আসে, মানে প্রথমে যদি ওপেন করে, সেক্ষেত্রে অবশ্যই KL রাহুলকে 3 নম্বরে নামতে হবে। এটা নিয়ে আলোচনা করব। প্রথমে অবশ্যই জানিয়ে রাখি যে যারা যারা এই মুহূর্তে কলকাতা টিভি দেখছেন, টেলিফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে আপনাদের শো করছে, সেখানে আপনি অবশ্যই ফোন করতে পারেন এবং আপনাদের মতামত, আপনারা কি চাইছেন, রোহিত শর্মা কত নম্বরে ব্যাটিং করবে, এবং এই BGT জ্বালা মানে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। কৃষ্ণ, প্রথম প্রশ্ন তোমাকে, যে রোহিত শর্মা ওপেনিং পজিশনে যদি আসে, এটা তো অবশ্যই বিরাট গ্যাম্বল, কারণ যে রান সংখ্যাটা রয়েছে, 3টে ইনিংস খেলেছেন, তার মধ্যে ডাবল ডিজিটে একটা ইনিংসে তিনি পৌঁছেছেন। আমার কিন্তু তুমি বলছো গ্যাম্বল, বিষয়টা হচ্ছে গ্যাম্বল তো 6 নম্বরে খেলা হলো, তাতে দেখা গেল যে 3 ইনিংসে 19 সাকুল্যে। তো উনি যেভাবে 6 নম্বরে খেলছেন দেখে মনে হচ্ছে নতুন বলই খেলছেন। তাহলে নতুন বল যখন খেলছেনই, তাহলে নামুন না, সামনেই নামুন, কারণ সেখানে একটা বল নতুন থাকে, বল সেটাকে হার্ড থাকে, বল রান করার একটা প্রবাবিলিটি বেশি। আর রোহিত শর্মা স্ট্রোক প্লেয়ার, তিনি তো ঠিক পূজারা গোছের ব্যাটসম্যান নন, তো আমার মনে হয় যে তিনি ওপেন করতেই পারেন। আর সেক্ষেত্রে তো যেটা হতে পারে যে রাহুল 3-এ চলে যাচ্ছেন, শুভমান গিল কোথায় যাবেন তাহলে?
বিরাট কোহলি জায়গা তো ছাড়বেন না, 4ই থাকবেন, তাহলে 5 কিংবা 6। তার মানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার শুভমান গিল যেটা হবে যে তিনি 4-এর নিচে ব্যাট করবেন। এটা একটা বড় বদল। বড় বদল অবশ্যই। আর রোহিত শর্মা যেহেতু 6 নম্বরে রান পাচ্ছেন না, হয়তো তিনি মনে করছেন তার কমফোর্ট জোন যেটা মানে ওপেনিং পজিশন, সেক্ষেত্রে তিনি যদি ক্লিক করেন তাহলে হয়তো এটা দলের জন্য ভালোই হবে। তবে প্রশ্ন এখানে KL রাহুল, যিনি এখনো পর্যন্ত এই বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের মধ্যে সব থেকে উজ্জ্বল জ্যোতিষ্ক বলা যেতে পারে, তিনি ওপেন থেকে 3 নম্বরে নামবেন। মানে হয়তো মনে হচ্ছে যে সেক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হবে না, তবে কোথাও একটা কিন্তু সমস্যা তৈরি হয়। তবে গম্ভীর একটা কথা বলেছিলেন এর আগে, মানে এই ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে, যে KL রাহুল এমন একজন ক্রিকেটার, সব পজিশনে তার খেলার দক্ষতা রয়েছে এবং সত্যি টিম ম্যান, যদি সত্যিই 3 নম্বরে তিনি খেলতে আসেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হাওড়া জেলা থেকে। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে জীবন জায়গায় উন্নতকরণ আর ওয়াশিংটন আসবে রোহিত জাদেজার জায়গায়। টিভির সাউন্ডটা আপনি মিউট করুন, আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনি টিভির সাউন্ডটা মিউট করে আপনার প্রশ্নটা প্লিজ করুন। টিভি সাউন্ড মিউট। হ্যাঁ, প্রশ্নটা করুন আরেকবার। বলছি তোমার অভিমন্যু ঈশ্বরের জায়গায় অভিমন্যু ঈশ্বরকে খেলানো উচিত। অভিমন্যু ঈশ্বরের কথা বলছেন আপনি? দেখুন, এটা তো পসিবল নয়। রোহিত শর্মা ক্যাপ্টেন, রোহিত শর্মার জায়গায় অভিমন্যু ঈশ্বর এখন এই মুহূর্তে একেবারেই পসিবল নয়। আপনার রাগ রয়েছে রোহিত শর্মার উপর, সেটা বোঝা যাচ্ছে খুব ভালো মতোই। আর স্বাভাবিক, অনেকেরই রাগ রয়েছে, খালি জয়ন্ত বাবুর নয়। কারণ 13টা ইনিংসে একটা অর্ধশতরান যখন কোনো টপ অর্ডার ভারতীয় ব্যাটারের আসে, তখন রাগ হওয়াটা ভীষণ ভীষণ স্বাভাবিক। ঈশ্বরনকে কতদিন ধরে বয়ে বেড়ানো হচ্ছে, সেটাও একটা মানে ঈশ্বরনকে অনেকদিন ধরে বয়ে তার বেড়ানো মোরাল ডাউন হচ্ছে। হয়ে যায় একজন প্লেয়ারকে যদি ভাবে বয়ে বেড়ানো হয়। ঠিক। আর এরই সঙ্গে আরো একটা ইনফো দিয়ে রাখি, এই শুভমান গিলের ব্যাটিং অর্ডার কি হবে। কারণ একটা কথা আমি এখানেও একটা স্ট্যাটস দিয়ে রাখি, যে এর আগে যে ট্যুরটা হয়েছিল 2020-21, তখন একটা ব্রিসবেনে ভালো ইনিংস খেলেছিলেন না এই শুভমান গিল, 91, আমি যদি খুব ভুল না হই। এরপর কিন্তু মানে এশিয়ার বাইরে তেমন রান নেই। শুভমান গিলের ব্যাটিং ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তায় প্রত্যেকে। রোহিত শর্মা খুব স্মার্টলি তাকে ডিফেন্ড করেছেন গতকালের প্রেস কনফারেন্সে। তিনি বলছেন যে কোয়ালিটি প্লেয়ার, ইয়ং প্রসপেক্ট, কিন্তু ইয়ং আর কতদিন, 30টার উপরে টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন এবং তিনি নিচ্ছেন চেতেশ্বর পূজারার জায়গা, রাহুল দ্রাবিড়ের জায়গা। তাই এটা অবশ্যই বুঝতে হবে যে কার জায়গায় তিনি ব্যাটিং করতে আসছেন, সেই ওয়েটটা কতটা। তো অবশ্যই শুভমান গিলের এখানে একটা যে খবর আসছে মেলবোর্ন থেকে, যেটা আমরা পাচ্ছি, যে শুভমান গিলের হালকা চোট ছিল, এমন চোট নয় যে তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি অন্য কিছু চিন্তা ভাবনা করছে? ওয়াশিংটন সুন্দরের নাম হঠাৎ করে কিন্তু হাওয়ায় ভাসছে। ওয়াশিংটন সুন্দর কি আসতে পারেন? যদি ওয়াশিংটন সুন্দর আসে তাহলে 3জন অলরাউন্ডার হয়ে যাচ্ছে, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দরের নামটা এজন্যই বললাম, লেফট হ্যান্ডেড ব্যাটার রয়েছে অস্ট্রেলিয়াতে, এবং সেক্ষেত্রে এই যে অফ স্টেম্পের বাইরে বলটাকে মুভ করানো, সেটা ওয়াশিংটন সুন্দরের থেকে বেটার ভারতীয় বোলাররা, মানে অন্য কোনো ভারতীয় বোলার কিন্তু করতে পারবে না। কি এটা কিভাবে দেখছো? এই সমীকরণেই কিন্তু প্রথম পার্ট টেস্টে তাকে খেলানো হয়েছিল। আর শুভমান গিল, যেটা তুমি যাদের নাম বললে, যে রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারা, 3 নম্বরে ব্যাটিং, বিশেষ করে উপমহাদেশের বাইরে সবসময় 3 নম্বর সব থেকে ডিফিকাল্ট পজিশন। তাকে পুরো মিডল অর্ডারটাকে সামলাতে হয়, গার্ড করতে হয়, সেফ গার্ড করতে হয়। তো সেই ঘরানার প্লেয়ার কিন্তু শুভমান গিল নন। তিনি আধুনিক ক্রিকেটার, T20 খেলেন, অনেক বেশি স্ট্রোক প্লে করেন। তো তার 3 নম্বরে রাখাটাও একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি না, হয়তো ভবিষ্যতে তিনি পাকাপাকি হয়ে যাবেন, কারণ আস্তে আস্তে বিরাট কোহলি অবসর নেবেন, রোহিত শর্মা অবসর নেবেন, জায়গা ফাঁকা পড়বে। কিন্তু শুভমান গিল ঠিক 3-এর জন্য কি বেস্ট সুটেড? আমার কিন্তু মনে হয় না। তার খেলার ধরনটা ঠিক 3 নম্বরের নয়। হ্যাঁ, উপমহাদেশে ইন্ডিয়ান কন্ডিশনে ঠিক আছে, এখানে সেরকম সুইংটা একবার বন্ধ হয়ে গেলে আর কিছু থাকে না। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এখানে কিন্তু 3 নম্বরের জন্য শুভমান গিল একদমই স্যুট করে না। এই জন্যই কি ভারতীয় টিম ম্যানেজমেন্টে এরকম কিছু ভাবছেন? শুভমান গিলকে নিয়ে একটা বড় প্রশ্ন অবশ্যই। কয়েক ঘন্টা আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে ম্যাচ হতে চলেছে, এই বছরের সব থেকে বড় ম্যাচ, তার আগে কিন্তু শুভমান গিল আদৌ দলে কি থাকবেন? আমাদের মনে হচ্ছে অবশ্যই থাকবেন। তবে হঠাৎ করেই কিন্তু হাওয়ায় ভেসে আসছে যে শুভমান গিল না থাকলেও থাকতে পারেন, মানে নাও থাকতে পারেন এই দলে। তাই বলার বিষয় এটাই যে অনেক কিছুই কিন্তু হতে পারে আগামীকালের ম্যাচে।
তবে শুভমান গিল একটা কথাই বলবো যে অ্যাডিলেডে যে ইনিংসগুলো তিনি খেলছিলেন সেটাতে কিন্তু যথেষ্ট কনফিডেন্স তার মনে হচ্ছিল, যে তিনি যেভাবে শর্ট খেলছিলেন, শর্ট সিলেকশন যেভাবে দেখা যাচ্ছিল শুভমান গিলের ব্যাট থেকে। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ করতে পারছিলেন না। এই জন্যই হয়তো বড় বড় যারা ভারতীয় ব্যাটার রয়েছে, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, তাদের থেকে টিপস নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। কারণ আমি একবার সাক্ষাৎকার নিয়েছিলাম গ্যারি কার্স্টনের, তিনি একটা কথা বলেছিলেন যে 50-এর পর তিনি আবার নতুন করে শুরু করতেন, মানে শূন্য থেকে শুরু করতেন। এটা কিন্তু ক্যাপিটালাইজ করার একটা পন্থা। জানি না শুভমান গিল এরকম কোনো পন্থা প্রয়োগ করবেন কিনা, যদি তিনি সুযোগ পান, আশা করব সুযোগ পাবেন তিনি। এরপর আসি যার কথায়, তাকে নিয়ে তো হইচই এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জুড়ে। মানে অস্ট্রেলিয়াতে তিনি ট্রেন্ডিং থাকেন বরাবর, ভালো পারফর্মও করেন। তিনিও অস্ট্রেলিয়ার মাটিতে পারফর্ম করতে পছন্দ করেন। কার কথা বলছি বুঝতে পারছেন? মনে হচ্ছে বুঝতে পারছেন, বিরাট কোহলি। বিরাট কোহলি দারুণভাবে অনুশীলন করছেন এবং ভারতীয় দল 3 দিন অনুশীলন করেছে মেলবোর্নে। এই মেলবোর্ন টেস্টের জন্য 3 দিন অনুশীলন করেছে। যথেষ্ট রকম ভাবে কিন্তু প্রোঅ্যাক্টিভ দেখা গিয়েছে বিরাট কোহলিকে, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের বল। মানে এটা এই মুহূর্তে প্রত্যেকে জানতে চাইছে যে এই যে পুরনো রোগ বিরাট কোহলি, সেখান থেকে তিনি কবে মুকুব হবেন এবং কবে তিনি এখান থেকে মানে উঠে আসবেন। তাই বারবার হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে নেটে বল করানো হয়েছে 5th এবং 6th স্ট্যাম্পে। তিনি বল সুন্দরভাবে লেফট করেছেন। তবে ওটাই বলা যে প্রেশার, মানে যখন ম্যাচে তিনি খেলবেন তখন কি করবেন। মনে করিয়ে দিই 2014 সালে মিচেল জনসন ভার্সেস বিরাট কোহলি ক্ল্যাশ, আশা রাখছি মনে রেখেছেন আপনারা। এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একদম অন্য বিরাট কোহলিকে 10 বছর আগে দেখা গিয়েছিল। আমি জানি না ভিডিও ক্লিপটা দেখবেন কিনা আজকে রাতে বিরাট কোহলি। তবে বিরাট নিয়ে তোমার কি বিরাট আশা রয়েছে? আমি ঠিক বলতে পারবো না, কারণ বিরাট কোহলি যে সিমটমস গুলো দেখাচ্ছেন সেটা চেতেশ্বর পূজারা খুব ভালো বলেছেন যে এটা কিন্তু টেকনিক্যাল ব্যাটিং, সেই টেকনিক্যাল স্কিলের কোনো ঘাটতি নয়, এটা মানসিক। যখনই তিনি এই মানসিক এই যে সমস্যাটা কাটাতে পারবেন, যেটা সচিন তেন্ডুলকর করেছিলেন যে একটা ভি এর মধ্যে শট খেলবো না, ওরকম ভাবে তিনি একটা ডাবল সেঞ্চুরি করে দিলেন। সেটা বিরাট কোহলি যদি করতে পারেন, তিনি অত বড় ব্যাটসম্যান আমরা জানি, কিন্তু আবার নতুন করে একদম কেরিয়ার সায়ান্নে এসে তিনি যেন একটা পরীক্ষার মুখে পড়েছেন। কারণ আগের টেস্টে হ্যাজেলউডের যে বলটা তিনি আউট হয়েছেন, ওটা অসম্ভব। অত বড় মাপের একজন ব্যাটসম্যান ওই বলটা ব্যাট ছোঁয়ানোরই কথা নয়। তো সেটা দেখতে হবে তিনি প্র্যাকটিস করছেন, সেটা মাঠে কতটা করতে পারেন। আশা করা যায় বিরাট কোহলির কাছ থেকে আমরা একটা ইনিংস পাবো ভালো। অবশ্যই আশাবাদী হতে ক্ষতি নেই। এবং গতকাল এই বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। তিনি হাসতে হাসতে বলেন যে মডার্ন ডে গ্রেট বিরাট কোহলি, তিনি জানেন কিভাবে ওয়ে আউট বের করতে হবে, কিভাবে রানে ফিরতে হবে। তবে অস্ট্রেলিয়ারও বোলাররাও কিন্তু তৈরি, গেম প্ল্যান, নীল নকশা তৈরি অবশ্যই বিরাট কোহলির জন্য। তবে ওটাই বলবো যে এর আগে বহু ভালো ভালো ইনিংস তিনি খেলেছেন। অ্যাডিলেডে ভালো ইনিংস খেলেছেন, মেলবোর্নে যে ইনিংসটার কথা বললাম, আমি ভুল না হলে 169 রানের ইনিংস 2014 সালে যেটা তিনি খেলেছিলেন। সেকেন্ড ইনিংসেও অর্ধশত রান করেছেন। তো এই ইনিংসগুলো অবশ্যই তাকে কিন্তু শক্তি যোগাবে। এই বিরাট কোহলি অনেকটাই পরিণত 2004-এর সচিনকে হতে পারবেন, যেটা ক্রিকেট ঈশ্বর করেছিলেন, যে অফ সাইডটাকে টোটালি ব্রাত্য করে অন সাইডের উপর নির্ভর করে 241 রান, জাস্ট আনবিলিভেবল। যদি তুমি সত্যি গ্রেটেস্ট হয়ে থাকো তাহলে ক্রাইসিস মোমেন্টে তুমি ডেলিভার করবে, এইটুকু আশা রাখি। বিরাট কোহলির জন্য অনেক শুভেচ্ছা। অবশ্যই মেলবোর্নে তার ব্যাট কথা বলবে, এইটুকু আশা আমরা করতেই পারি। এরপর বিরাট নিয়ে তো আলোচনা করছি, এরপর যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালকে নিয়ে কি বলবো? যশস্বী জয়সওয়ালকে নিয়ে মাইকেল ভন এর আগের টেস্ট ম্যাচে একটা কথা বলছিলেন যে তিনি যখন ব্যাটিং করতে যাবেন তার ঠিক আগে যখন প্র্যাকটিস করছিলেন, তখন যে শটগুলো মাঠ দিয়ে তিনি মানে সবুজ গালিচা ছুঁয়ে যে বলগুলো মারছিলেন, ঠিক যখন ম্যাচে আসলেন ঠিক একই ভুলটা করলেন। মিচেল স্টার্কের বল তিনি গ্লান্স করতে গেলেন এবং বল হাওয়ায় থাকে এবং সে এক্ষেত্রে ক্যাচ নেয় ফিল্ডার। তাই এটা কোথাও যেন, যেটা কৃষাণু বলল একটু আগে, যে মনস্তাত্ত্বিক দিকও রয়েছে ক্রিকেটে। শুধুমাত্র যে এই খেলাটা মানে সবুজ গালিচা হয় তা নয়, মনস্তাত্ত্বিক একটা বড় ব্যাপার। এবং এই টিম ইন্ডিয়ায় প্যাডি আপটন তো নেই, প্যাডি আপটনের ভূমিকাটা কে পালন করছেন, অভিষেক নায়ার কি পালন করছেন, সেটা দেখার বিষয়। তবে যশস্বী জয়সওয়াল গতকাল বলে রাখি 3 ঘন্টা ভারতীয় দল প্র্যাকটিস করেন এবং 2 ঘন্টা যশস্বী জয়সওয়াল ব্যাটিং করে যান, অক্লান্ত ব্যাটিং করে যান। একই জিনিস রোহিত শর্মা। রোহিত শর্মা এই প্রথম দিন থেকে সবার প্রথমে নেটে এসছেন এবং বিভিন্ন ধাপে ব্যাটিং করছেন, থ্রো ডাউনে ব্যাটিং করছেন, পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করছেন, স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করছেন। তাই এটাই বলার যে
এই টিম ইন্ডিয়া একটু অন্যরকম মনে হতে পারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তবে যশস্বী নিয়ে কি আশা তোমার কৃষাণু? যশ কি রাজ করবে মেলবোর্নে? জয়সওয়ালকে নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। তিনি যে আউটগুলো হয়েছেন সেটা এরকম একটা একটা লুজ শট হয়েছে, কিন্তু অলরেডি প্রথমবার এসে ডাউন আন্ডার এখানে এসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এসে প্রথমবার এসেই তিনি একটা সেঞ্চুরি করে ফেলেছেন। তো তাকে নিয়ে তো চিন্তার কি আছে? দুটো ইনিংস কি তিনটে ইনিংস ফেল করেছে, আবার খেলবেন। এবং এমসিজি যেরকম জায়গা, এমসিজিতে কিন্তু রান ওঠে, বরাবর হয়ে এসেছে। এমসিজি ঠিক পার্থ নয় বা ব্রিসবেন নয়। তো আশা করা যায় নিশ্চয়ই জয়সওয়াল তার তার যা ফ্লেয়ার দেখা গেছে ব্যাটিং অলরেডি, আমি আশা করি তিনি রান করবেন। অবশ্যই যশস্বী জয়সওয়াল পার্থে 161 রানের ইনিংসটা যে খেলেছেন সেটা অবশ্যই বারবার আমরা মনে করব এবং সেটার একটা ফ্ল্যাশব্যাক দেখতে চাইবো অবশ্যই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আজাদ ময়দান থেকে এই ক্রিকেটার উঠে এসেছেন এবং অবশ্যই যেভাবে খেলছেন মাতেই দিয়ে যাচ্ছেন। অবশ্যই তিনি ফেলিওর হয়েছেন, তবে ক্রিকেটে তো এটাই মানে এক বলের খেলা, সেখানে কখনো রান আসবে কখনো রান আসবে না। তবে কিভাবে কামব্যাক করেন যশস্বী জয়সওয়াল, ফিনিক্সের মতো কামব্যাক করেন কিনা এটাই দেখার। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ছোট্ট বিরতি একটা নেব, আলোচনা জমে উঠেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আলোচনা তো জমে উঠেছে এবং আমার এই মানে বিরতিতে যাওয়ার সময় একটা কথা মনে পড়ছিল, সেই 2003-04 ভারতের অস্ট্রেলিয়া সফর, এবং সেই সফরে মনে পড়ছিল বীরেন্দ্র সেহবাগের কথা। বীরেন্দ্র সেহবাগ সেই সফরে মেলবোর্নে 195 রানে একটা ইনিংস খেলেন এবং সেটাই ভাবছিলাম যে এই সেহবাগের ভূমিকাটা কি এই টিম ইন্ডিয়ায় কেউ রয়েছেন যিনি পালন করতে পারেন? বাঁহাতি সেহবাগ কি যশস্বী জয়সওয়াল হয়ে উঠতে পারেন? বলতেই যাচ্ছিলাম কথা, ফিয়ারলেস ব্যাটার, দারুণ লাগে যখন ব্যাটিং করেন। তবে এটাই দেখার যে কালকে অলরেডি বলা হয়েছে রোহিত শর্মার তরফ থেকে যে তাকে একদম ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে, কোনো রকম প্রেসারে রাখা হয়নি, একদম ফ্রি ফ্লোতে যাতে ব্যাটিং করতে পারে, তার নিজের খেলাটা যাতে খেলতে পারে, যে খেলায় তিনি ডোমেস্টিক ক্রিকেটে এত রান করেছেন, আইপিএলে এত রান করেছেন, সেই মতোই কিন্তু তাকে ট্রিট করা হয়েছে। তাই বাঁহাতি সেহবাগ কালকের ম্যাচে সেই 2003-04 বীরেন্দ্র সেহবাগকে মনে করাচ্ছে কি যশস্বী জয়সওয়াল? কি মনে হচ্ছে? একদম একদম, আমি তার এই নামটা হরই ছিল আর কি। তার ব্যাটিং, বল লিফট করতে তার কোনো ভয় পান না, ইনিংসে যেখানে হোক না কেন, 90-তে ব্যাট করলেও তুলে মারতে পারেন, ব্যাপারটা তার মধ্যে আছে না, একটা সেবাগচ্যুতি একটা ব্যাপার রয়েছে। আর তো তোমার তো খুবই প্রিয় প্লেয়ার হয়ে উঠেছে, আমি জানি সেটা। যশস্বী জয়সওয়াল খুবই প্রিয় প্লেয়ার এবং এক্ষেত্রে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে কিছু কিছু ক্রিকেটারকে কোনো টেকনিক শেখাতে হয় না। একবার 2006 সালে গ্রেগ চ্যাপেল সেহবাগকে টেকনিক শেখাতে গিয়েছিলেন। রাহুল দ্রাবিড় বলছেন যে আপনি সব ছেড়ে দিন, সেহবাগকে টেকনিক শেখাবেন না। তো তাও জেদ করছিলেন গ্রেগ চ্যাপেল। পরের দিন টেস্ট ম্যাচের লাঞ্চের আগে 99 নট আউট বীরেন্দ্র সেহবাগ। তো আমরা চাইবো সেই ঝলকটা যশস্বীর ব্যাট থেকে আসুক এবং মেলবোর্নে মাতিয়ে দিকে এই জয়সওয়াল। এরপর যাকে নিয়ে কথা বলবো, তিনি এখনো পর্যন্ত এই সিরিজের সব থেকে সফল ব্যাটার ভারতীয়দের মধ্যে যদি বলি, মানে কনসিস্টেন্সির দিক থেকে অ্যাটলিস্ট, KL রাহুল। আরো একটা ইনফো দিয়ে রাখি, এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই 2014 সালে KL রাহুল টেস্ট অভিষেক করেন। তাই একটা নস্টালজিয়া থাকবে। মেলবোর্নে তিনি রান পাননি 2014-তে, তারপরে সিডনিতে তিনি 100 রান করেন। রাহুল দ্রাবিড়কে আদর্শ মেনে এসছেন। তবে KL রাহুল বুঝিয়ে দিয়েছেন সেনা কান্ট্রিজে ব্যাটিং করতে হলে তার টেকনিকই কিন্তু মানতে হবে। যেভাবে তিনি শরীরের কাছে যে বলগুলো আসছেন সেগুলো খেলছেন, বাইরের বলগুলো ছেড়ে দিচ্ছেন এবং যে অ্যাডজাস্টমেন্ট, যে মিডল স্ট্যাম্পের উপর ব্যাটিং এর ফেসটা রাখছেন, KL রাহুল অবশ্যই সম্পদ হতে পারে। ওপেন করবেন না 3 নম্বরে নামবেন জানা নেই, তবে KL রাহুল অবশ্যই অ্যাসেট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। একদম, আমি যেটা শুভমান গিলের কথা বলছিলাম যে 3 নম্বরে তিনি শুট করেন না, KL রাহুল ঠিক এইখানেই একদম পারফেক্টলি শুট করেন। আমার মনে হয় ওপেনের থেকেও 3 নম্বরে নামলে সেটা তার জন্য বেস্ট হবে, টিমের জন্য ভালো হবে, যিনি বলটা ছাড়তে পারেন, বলটাকে পূরণও করতে পারেন। তো এটা অবশ্যই KL রাহুল, এবং তিনি দেখিয়ে দিয়েছেন এই সিরিজে যে হয়তো বেশি রান, অনেক বড় বড় রান করতে পারছেন না, কিন্তু তিনি কিন্তু মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারকে সেফগার্ড করছেন, যেটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাচগুলোতে। ঠিক। এরপর আসি একটু উইকেট নিয়ে। ম্যাট পেক যিনি কিউরেটর, তিনি বলছেন যে 6 মিলিমিটার ঘাস থাকবে মেলবোর্নের উইকেটে, আর একই সঙ্গে বাউন্স হবে, পেস থাকবে, স্পিন খুব একটা হবে না, স্পিন সহায়ক নয় উইকেটটা। তবে
দেখা যাক কি হয়, কিরকম উইকেটের চরিত্র বদলায় কিনা ম্যাচের সঙ্গে সঙ্গে। আবহাওয়া 38°C, তবে মনে হবে 42°C এই মুহূর্তে মেলবোর্নে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারছি। আর একই সঙ্গে এটাও বলে রাখি যে দ্বিতীয় দিনের পর মানে থার্ড ডেতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই টেস্ট ম্যাচে। তো অনেকগুলো ফ্যাক্টর। এবার একটু অস্ট্রেলিয়ান টিম নিয়ে আসছি, এবং অস্ট্রেলিয়ান টিম নিয়ে আসলেই যার কথা বলতে হবে, যিনি হেডেক হয়ে দাঁড়িয়েছেন ভারতের সামনে, সেই ট্রেভিস হেড। একটু বলে রাখি তার স্ট্যাটসটা। এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এই সিরিজে পার্টিকুলারলি 409 রান, 81.80 তার অ্যাভারেজ, এবং তিনি কিন্তু কিছুটা চোটগ্রস্ত ছিলেন, তবে তিনি থ্রো ডাউনেও প্র্যাকটিস করেছেন, ব্যাটিং প্র্যাকটিস করেছেন, তিনি ফিট রয়েছেন। প্যাট কামিন্স জানাচ্ছেন তিনি খেলবেন। ট্রেভিস হেড কি আবারও হেডেক হতে চলেছে? কিন্তু বরাবর হেডেক হয়ে এসেছেন, মানে তার নামটা এইভাবে সুবিচার করা ভারতের পক্ষে অবিচার। মানে হেডেক, সত্যি হেডেক। সেই বিশ্বকাপ হোক, WTC ফাইনাল হোক, এখানেও এই সিরিজও চালিয়ে যাচ্ছেন, যেখানে অন্যান্য ব্যাটাররা, অস্ট্রেলিয়ান ব্যাটাররা বুমরার সামনে অসহায় বা ব্যাটে লাগাতে পারছে না, কি অবলীলায় শট খেলছে, এটা কিছু হচ্ছেই না, এটা পাটা পিচে খেলা হচ্ছে। এটাই সেই আমার মনস্তত্ত্ব। তিনি ওই জায়গাটাতেই নেই, তিনি একটা অন্য জোনে রয়েছেন। আমি জানি না, যে বলে আমি বল দেখবো, শট খেলবো, তাই হচ্ছে। বুমরাকেও তার সামনে কেমন একটা দেখিয়েছে যে বুমরাকেও মেরে দিচ্ছে। এটা একটা মানে অদ্ভুত জায়গা তিনি দাঁড়িয়ে আছেন। এমসিজির কথা যদি বলি, এমসিজিতে কিন্তু বরাবর রান হয়েছে। আমি একটা প্লট করিয়ে দিই যে এমসিজিতে হাইয়েস্ট করেছে 632, কিন্তু লাস্ট 3 বছরে কিন্তু 400-র বেশি রান হচ্ছে একবারই। আর 2017 থেকে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের থেকে একটা অদ্ভুত পদক্ষেপ নেওয়া হয়েছে যে তার বলের সিম চওড়া করা হয়েছে, বলে ল্যাকার বেশি দেওয়া হয়েছে, আরো বেশি করে ঘাস রাখা হয়েছে। 2021 অ্যাশেজ সিরিজে এমসিজিতে 10 মিলিমিটার ঘাস রাখা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এখানে তো জয় যেটা বললো 6 মিলিমিটার ঘাস রয়েছে। তো এবং 2018 পর থেকে অদ্ভুতভাবে বোলিং এভারেজ কমে এসেছে, মানে পিচ আরো বেশি বোলিং সহায়ক হয়ে উঠেছে। সেটা একটা খুব নজর করার মতো ঘটনা। অবশ্যই, এবং বেশ কিছু ইনফো কিন্তু আমরা শুনলাম। এক্ষেত্রে কৃষাণু বেশ কিছু ভাইটাল ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলো, এবং এরই সাথে বলে রাখি যে আগামীকাল কনস্টাস নিয়েও ভয় রয়েছে ভারতের, কারণ তিনি ক্যানবেরায় দুরন্ত পারফরমেন্স দিয়েছেন প্র্যাকটিস ম্যাচে, যেভাবে তিনি পারফর্ম করেছেন। একই সঙ্গে ট্রেভিস হেডের কথা বললাম, আর বোলেন্ডের কথা বলতেই হচ্ছে। বোলেন্ড যেভাবে পারফর্ম করেছিলেন অ্যাডিলেডে, আবারও যে সেটার ঝলক দেখা যাবে না তার কিন্তু বলা যায় না। তাই এটাই বলার যে হ্যাজেলউড নেই, কিন্তু বোলেন্ড রয়েছেন। তাই যে লেট সুইংগুলো হয় সেগুলো খেলার কিন্তু একদম সেই মানসিকতা নিয়ে ভারতীয় ব্যাটারদের নামতে হবে। তবে এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব, সব থেকে জনপ্রিয় বিভাগ আমাদের, সেটা হচ্ছে কুইজ। গতকাল যেটার অ্যান্সার মানে এই প্রথমবার কেউ কিন্তু সঠিক দিতে পারেননি। আমি বলে রাখি যে গতকালের যে প্রশ্নটা ছিল যে কলকাতা লিগের ইতিহাসে এমন কারা রয়েছেন যারা দুটি প্রধানের হয়েই, দুই দলের হয়েই হাইয়েস্ট স্কোরার হয়েছেন। এক্ষেত্রে 5 জন ফুটবলার রয়েছে। একজনের নাম সবাই দিয়েছেন মোটামুটি, চিমা ওকরি। তবে আমরা 4-5টা নাম চেয়েছিলাম, সেই 4-5টা নাম কিন্তু কেউ বলতে পারেনি। আমি বলে দিচ্ছি উত্তর: অসীম মৌলিক, আকবর, চিমা ওকরি, অশোক চ্যাটার্জি, দেবাশিস রায়। এই হচ্ছে উত্তর। আর কৃষাণু, আজকের প্রশ্নটা করে ফেলি। হ্যাঁ, করে ফেলি। আজকের প্রশ্ন এটাই যে আমি ভারতীয় ক্রিকেটার, সফল ভারতীয় ক্রিকেটার, 2002 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমি দলে ছিলাম না, কিন্তু ভারত যখন ফাইনালে কোয়ালিফাই করে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই সময় হঠাৎ সেই সময়ের তদানীন্তন যে ভারতীয় অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে ডেকে নেয় দলে, এবং সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মানে দুটো ফাইনাল হয়েছিল, দুটোই বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথম দিনের ফাইনালে আমি খেলেছিলাম। আমি কে? অনেকেই জানবেন উত্তর, আমি জানি। তাই এটাই বলার যে যারা উত্তরটা জানেন তারা তাড়াতাড়ি আগামীকাল সকাল 8টার আগে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, এবং কোথা থেকে লিখছেন অবশ্যই পাঠান। যিনি লটারির মাধ্যমে উঠে আসবেন, যিনি জয়ী হবেন, তার নাম অবশ্যই আমরা জানাবো। তবে আবারও সেই ফিরছি ভিজিটি জেলায়, বর্ডার গাভাস্কার ট্রফি একদম এমন জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে নাইসলি পয়েসড। এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিজ 1-1। তবে ভারত এই মুহূর্তে অবশ্যই যেটা চাইবে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে হারাতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, এবং সেটার জন্য যা যা করা প্রয়োজন সব করতে কিন্তু প্রস্তুত। টিম অর্ডার নিয়ে আলোচনা চলছে, রোহিত শর্মার ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা চলছে। এই
এরই মাঝে বলে রাখি যে বোলিং অর্ডার নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। বোলিং অর্ডার নিয়ে আলোচনা করছি যে জসপ্রীত বুমরা তো রয়েছেন, এর সঙ্গে মোহাম্মদ সিরাজ, তিনি কি আবারও থাকবেন টিমে? আকাশদীপ মোটামুটি কনফার্ম। মোহাম্মদ সিরাজ থাকবেন নাকি এখানেও একটা গ্যাম্বেল খেলতে পারেন ভারতীয় অধিনায়ক বা ভারতীয় কোচ? কারণ প্রসিদ্ধ কৃষ্ণা নেটে দুর্দান্ত বোলিং করছেন, তাই দেখার বিষয় যে এত বড় রিস্ক কি নেবে, নাকি যা টিম কম্বিনেশন মানে যা বোলিং কম্বিনেশন অ্যাটলিস্ট ছিল ব্রিসবেনের, সেই বোলিং কম্বিনেশন নিয়েই নামবে এবং সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি ফোর্থ সিমার হিসেবে কাজ করবে, কি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হয় সিরাজই খেলবেন। হুম ঠিক আছে, সিরাজ, কারণ এরকম একটা ইম্পর্টেন্ট একটা ডু অর ডাই ম্যাচ যেটা হারা যাবে না, সেখানে দুম করে একটা এক্সপেরিমেন্ট আমার মনে হয় না করবেন। এবং সিরাজ কিন্তু অতীতেই বিজিটিতেই দারুণ বল করেছেন, যখন বুমরা ছিলেন না, এরকম চোটে ছিলেন। সিরাজ খেলবে, তার মধ্যে একটা ফায়ার রয়েছে, যেটা আগের হেডের সাথে আগের টেস্টে একটা গন্ডগোল হলো, একটা হেড টু হেড ক্ল্যাশ হলো, তার মধ্যে কিন্তু সেই ফায়ারটা রয়েছে। তিনি হয়তো চেষ্টা বলবেন যে আমি খেলতে চাই, কিছু একটা করে দেখাবেন। আমার মনে হয় না কৃষ্ণাকে খেলানোর এখনই দরকার আছে। হ্যাঁ, যদি এই ম্যাচ জিতে যায়, সিডনিতে যদি খেলা হয়, তাহলে ঠিক আছে, চেষ্টা দেখাও। অবশ্যই অনেকগুলো প্রশ্ন ম্যাচের কয়েক ঘন্টা আগেও, তবে এইটুকু বলে রাখি, এই বছরের সব থেকে বড় টেস্ট ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে আগামীকাল। রাহুলের কথা বলছিলাম, একটা ইনফো দিয়ে রাখি, রাহুল এর আগের দুটো বক্সিং ডে টেস্ট ম্যাচে, যেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়েছিল, সেঞ্চুরিয়ানে হয়েছিল, দুটো বক্সিং ডে টেস্ট ম্যাচেই তিনি 17 রান করেছেন। আরো একটা 17 রান কি আসতে চলেছে বক্সিং ডে টেস্ট ম্যাচে? তিনি কি হ্যাটট্রিক করতে চলেছেন বক্সিং ডে টেস্ট ম্যাচে? রাহুল নাম তো শোনাই হোগা। তাই এটাই বলবো যে অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। মেলবোর্নে একটাই মূল মন্ত্র হওয়া উচিত ভারতীয় দলের, সেটা হচ্ছে নাও অর নেভার। 2003-এ এটাই মূল মন্ত্র ছিল। অস্ট্রেলিয়ার কাছে যখন লিগ পর্যায়ে ম্যাচ হারে, তারপর ভারতীয় দল এই মন্ত্রে দীক্ষিত হয়। তাই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যদি হেরে যায়, এরপর কিন্তু আর কোনো রকম ভাবে সম্ভাবনা থাকবে না ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার। তাই নাও অর নেভার ভারতীয় দলের জন্য অনেক শুভেচ্ছা। ভারতীয় দলকে শেষ করছে এখানে। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, প্রেজেন্টেড বাই ওয়ানএক্সপেট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের এই গিফট স্পন্সর কিন্তু অ্যাশিওর।